আমাদের বাড়িটা সবসময় মানুষে ভর্তি থাকে। চাচা চাচি, ফুপু, কাজিন সব মিলিয়ে সারাদিন হইচই লেগেই থাকে। আর এই হইচইয়ের মধ্যেই আমার সবচেয়ে বড় ঝামেলার নাম তিথি, আমার চাচাতো বোন। ছোটবেলা থেকে মেয়েটা আমাকে জ্বালিয়ে আসছে। আমি কোথাও শান্তিতে বসবো সেটা সে হতে দিবে না। সোফায় বসে ফোন চালাচ্ছি, ঠিক তখনই তিথি এসে আমার সামনে দাঁড়ালো। নিলয় ভাইয়া, আইসক্রিম খাবো। আমি ফোন থেকে চোখ না সরিয়ে বললাম, তো খা, আমি কি আটকে রেখেছি নাকি? টাকা দাও। আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি যে তুই বলবি আর গাছ থেকে পেড়ে দিব? আমার কাছে টাকা নেই। মিথ্যা কথা, কালকেই তো টিউশনের টাকা পাইছো। তো সেটা কি তোকে দেওয়ার জন্য? আমি কষ্ট করে স্টুডেন্ট পড়াই, তারপর টাকা পাই। উফ, তুমি আমাকে এত লেকচার দাও, না জানি স্টুডেন্টদের সাথে কি করো। দেবে কিনা বলো। আমি বিরক্ত মুখে ওয়ালেট থেকে টাকা বের করে দিলাম। তিথি টাকাটা নিয়ে খুশিতে চলে যায়, কিন্তু 5 মিনিট পর আবার ফিরে আসে, হাতে 2টা আইসক্রিম। একটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এইটা তোমার। কিন্তু আমি তো বলিনি আমার জন্য আনতে। তবুও আনছি। কেন? একা খেলে পরে পেট ব্যথা করবে। বলেই আমার হাতে আইসক্রিমটা দিয়ে চলে গেল। রাতে রুমে বসে ল্যাপটপে কাজ করছি, হঠাৎ দরজা খুলে তিথি ঢুকে পড়ল। আমি না তাকিয়ে বললাম, কারো রুমে ঢুকলে নক করে ঢুকতে হয়, জানিস না? তিথি বলল, তোমার রুমে আসতে আবার নক লাগে নাকি? আমি বললাম, কি চাই? কিছু না, এমনি আসছি। এই রুমটা এত অগোছালো কেন? আমার রুম আমি যেমন খুশি রাখবো। বিয়ে করলে তোমার বউ 2 দিনেই পালাবে। তখন আরেকটা করব, সমস্যা কোথায়? বললেই হলো, তোমার বউ তোমার ঠ্যাং ভেঙে দিবে আরেকটা বিয়ে করলে। তাই নাকি? এত সাহস কোথায় পাবে সে? কেন, তুমি কি বাঘ নাকি? অবশ্যই, খুব ডেঞ্জারাস মানুষ আমি। দেখছি, সারাদিন রুমে বসে ল্যাপটপ টিপা ডেঞ্জারাস মানুষ। তুই কিন্তু আমার সম্মান নষ্ট করছিস। তোমার আবার সম্মানও আছে নাকি? বের হ আমার রুম থেকে। না গেলে কি করবে? ঘাট ধরে বের করে দিব। ধরো দেখি। আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা একদম নির্ভয়ে আমার দিকে তাকিয়ে আছে, চোখে সেই চিরচেনা দুষ্টুমি। আমি বিরক্ত মুখে আবার ল্যাপটপের দিকে তাকালাম। তুই একটা ঝামেলা। জানি। খুব বেশি কথা বলিস। এটাও জানি। তারপরেও নিজেরে ঠিক করিস না কেন? কারণ আমি এমনই। বলেই টেবিলের ওপর রাখা আমার ফোনটা হাতে তুলে নিল। আমি সাথে সাথে বললাম, এই, আমার ফোন ধরছিস কেন? তিথি স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, চেক করছি কোনো মেয়ে আছে কিনা। তুই আমার ফোন চেক করবি কোন অধিকারে? সন্দেহের অধিকারে। তুই কি আমার বউ নাকি? কথাটা বলার পর কয়েক সেকেন্ডের জন্য রুমটা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। তিথির মুখের হাসিটা হালকা থেমে গেল। তারপর খুব দ্রুত স্বাভাবিক হয়ে বলল, হতেও তো পারি। আমি ভ্রুকুচকে তাকালাম। মানে? তিথি সাথে সাথে বিষয়টা পাল্টে বলল, এই যে এই মেয়েটাকে। আমি ফোনটা নিয়ে দেখি ফেসবুকে আমার এক স্টুডেন্টের মেসেজ। স্টুডেন্ট? সত্যি? না, মিথ্যা। 3 বাচ্চার মা। তিথি আমার হাতে হালকা একটা চাপড় দিয়ে বলল, তোমার সাথে সিরিয়াস কথা বলাই ভুল। তুই সিরিয়াস হোস কবে থেকে? তিথি এবার একটু চুপ হয়ে গেল, তারপর ধীরে ধীরে বলল, তুমি কি সত্যি বুঝো না? কি বুঝবো? তিথি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে হালকা হাসল। কিছু না। বলেই ফোনটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। আমি খেয়াল করলাম এবার ও আগের মতো বেশি কথা বলছে না। দরজার কাছে গিয়ে হঠাৎ থেমে আবার আমার দিকে তাকালো। আচ্ছা নিলয় ভাইয়া, হুম? তোমার সত্যি যদি বিয়ে হয় তাহলে তোমার বউকে আমার একদম ভালো লাগবে না। কেন? কারণ তখন তুমি আর আমাকে এত সময় দিবে না। কথাটা শুনে কেন জানি বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। আমি কিছু বললাম না, শুধু
তিথির দিকে তাকিয়ে রইলাম। সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে গেল। আমি কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে আবার ল্যাপটপের দিকে তাকালাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, স্ক্রিনে কি আছে সেটাই মাথায় ঢুকছে না। বিরক্ত হয়ে ল্যাপটপ বন্ধ করে দিলাম। পরদিন সকাল, ঘুম থেকে উঠেই নিচে নামলাম চা খাওয়ার জন্য। ডাইনিংয়ে ঢুকতেই দেখি তিথি সোফায় বসে ফোন চালাচ্ছে। আমি ঢুকতেই একবার তাকালো, তারপর আবার ফোনে চোখ নামিয়ে ফেলল। ব্যাপারটা অস্বাভাবিক লাগলো, কারণ সাধারণত আমি সামনে গেলে ওর মুখ বন্ধই হয় না। আমি চেয়ার টেনে বসতে বসতে বললাম, কি ব্যাপার, আজকে এত শান্ত কেন? তিথি ফোনের দিকেই তাকিয়ে বলল, শান্ত থাকাও কি অপরাধ? জ্বর টর আসছে নাকি? তিথি এবার চোখ তুলে তাকালো। উফ, আমি একটু চুপ থাকলেও তোমার সমস্যা। কারণ তুই চুপ থাকলে বাড়িটা অস্বাভাবিক লাগে। কথাটা শুনে তিথি কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। ঠিক তখনই চাচি রান্নাঘর থেকে বের হয়ে বললেন, নিলয়, দুপুরে কিন্তু বাসায় থাকিস। কেন? তিথিকে দেখতে আসবে। আমার হাতের কাপটা থেমে গেল। আমি ধীরে ধীরে বললাম, কাকে? কাকে আবার? তিথিকে। ছেলেপক্ষ আসবে। আমি সাথে সাথে তিথির দিকে তাকালাম। মেয়েটা নিচের দিকে তাকিয়ে আছে, একদম চুপ। অদ্ভুতভাবে আমার মেজাজ খারাপ হতে শুরু করলো। আমি বিরক্ত গলায় বললাম, এত তাড়াহুড়া কিসের? বয়স কি কম হয়েছে নাকি? আমি আর কিছু বললাম না, শুধু চা রেখে উঠে দাঁড়ালাম। পেছন থেকে তিথি ডাকলো। নিলয় ভাইয়া। আমি না ঘুরেই বললাম, কি? রাগ করছো? আমি উত্তর না দিয়ে সোজা বাইরে চলে এলাম। সারাদিন বাইরে থাকলাম অকারণেই। বন্ধুদের সাথে বসে আছি, কিন্তু কোথাও মন বসছে না। বারবার মনে হচ্ছে, এখন বাসায় কি হচ্ছে? ছেলেপক্ষ এসেছে? তিথি কি তাদের সামনে বসে আছে, হাসছে? অদ্ভুত এক বিরক্তি কাজ করছে ভিতরে। শেষমেশ সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম। বাড়িতে ঢুকতে দেখি ড্রয়িং রুম একদম ফাঁকা, শুধু তিথি একা সোফায় বসে আছে। আমি জুতা খুলতে খুলতেই বললাম, তারা চলে গেছে? হুম। ছেলে কেমন? ভালো। কেন জানি কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি মুখ ঘুরিয়ে বললাম, তো ভালোই তো। তোমার কি খারাপ লাগছে? আজব, আমার কেন খারাপ লাগবে? তিথি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর আমার সামনে এসে থামলো। আজকে যখন সবাই আমাকে নিয়ে কথা বলছিল, তখন বারবার শুধু একটা কথাই মাথায় আসছিল। কি কথা? আমি অন্য কারো বাসায় চলে গেলে তুমি কি করবে? আমি উত্তর দিতে পারলাম না, কারণ এই প্রথমবার প্রশ্নটার উত্তর আমার নিজের কাছেও নেই। তিথি হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে আগের মতো দুষ্টুমি নেই। তুমি না খুব বিরক্ত হও আমার ওপর। আমি সারাদিন তোমার পিছনে ঘুরি, তোমাকে জ্বালাই। আমি চলে গেলে তো তোমার শান্তি। অনেক অনেক ভালো থাকবো আমি, কেউ আর ডিস্টার্ব করবে না আমায়। আমার কথা শুনে তিথি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব আস্তে হাসল, কিন্তু সেই হাসিটা একদম অচেনা লাগলো। তাই নাকি? আমি ইচ্ছে করেই চোখ সরিয়ে নিলাম। এরপর আর কিছু না বলে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে রুমে চলে গেলাম। এরপর থেকে সব কিছু কেমন বদলে যেতে লাগলো। বাড়িতে প্রায়ই তিথির বিয়ের কথা হয়, কখনো ছবি আসে, কখনো ফোনে কথা হয়, কখনো আত্মীয়রা এসে তিথিকে দেখে যায়। আর আশ্চর্যের ব্যাপার হলো, তিথিও আগের মতো আর প্রতিবাদ করে না, চুপচাপ বসে থাকে। আমি দূর থেকে সব দেখি, আর অদ্ভুতভাবে মেজাজ খারাপ হয়, কিন্তু কাউকে কিছু বলতেও পারি না, কারণ বলার মতো কোনো অধিকার আমার নেই। একদিন রাতে ছাদে দাঁড়িয়েছিলাম, হঠাৎ তিথি এসে পাশে দাঁড়ালো। আগের মতোই, কিন্তু আগের সেই চঞ্চলতা নেই। অনেক শান্ত হয়ে গেছে মেয়েটা। কি ভাবছো? কিছু না। তুমি কি সত্যি চাও আমার বিয়ে হোক? প্রশ্নটা শুনে বুকের ভেতর ধপ করে উঠল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, সবাই তো এটাই চায়। আমি তোমার কথা জিজ্ঞেস করছি। আমি এবার ওর দিকে তাকালাম। চাঁদের হালকা আলোয় মেয়েটার চোখ দুটো কেমন জানি লাগছে, অপেক্ষা, ভয় আর একটু অভিমান।
আমি চোখ সরিয়ে বললাম, তুই ভালো থাকলেই হলো। তিথি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, সব সময় সবাই ভালো থাকি না নিলয় ভাইয়া। কথাটা বলে ও নিচে চলে গেল। আর আমার তখন মনে হচ্ছিল আমি আস্তে আস্তে এমন একটা জায়গায় আটকে যাচ্ছি যেখান থেকে বের হওয়া সম্ভব না। কয়েকদিন পর শুনলাম তিথির বিয়ে প্রায় ঠিক। ছেলে বিদেশে থাকে, ভালো চাকরি, ভালো পরিবার। বাড়িতে সবাই খুব খুশি, শুধু আমি ছাড়া। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করি, হাসি, কথা বলি, আড্ডা দেই, কিন্তু ভেতরে ভেতরে কেমন যেন ফাঁকা লাগে। তিথিও এখন আমাকে এড়িয়ে চলে, আগের মতো রুমে আসে না, ঝগড়া করে না, ফোন নিয়ে টানাটানি করে না। মেয়েটা যেন হঠাৎ করেই অনেক দূরে চলে গেছে। বিয়ের শপিং শুরু হয়ে গেছে। একদিন রাতে নিচে নামতেই দেখি তিথি সোফায় বসে শাড়ি দেখছে। চাচি বললেন, নিলয়, এই রংটা কেমন? আমি একবার তাকালাম, তারপর চোখ গিয়ে থামলো তিথির দিকে। মেয়েটা চুপচাপ বসে আছে। আমি ধীরে বললাম, ভালো। তিথি হঠাৎ বলল, আমারও ভালো লেগেছে। কেন জানি কথাটা শুনে ভিতরটা কেঁপে উঠল। সেদিন রাতে আর ঘুম আসেনি। বারবার মনে হচ্ছিল কিছু একটা হারিয়ে যাচ্ছে আমার কাছ থেকে, খুব গুরুত্বপূর্ণ কিছু। তারপর এক সকালে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে গেলাম। ফোন বন্ধ, কাউকে কিছু জানালাম না, শুধু চলে গেলাম অনেক দূরে। দিন কেটে যায়, সপ্তাহ কেটে যায়, তারপর মাস। আমি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি, কিন্তু রাত হলেই তিথির কথা মনে পড়ে, ওর ঝগড়া, ওর বিরক্ত করা সব কিছু। তবুও ফিরে যায় না, কারণ ভয় হয় ফিরে গিয়ে যদি দেখি সত্যিই ও অন্য কারো হয়ে গেছে। প্রায় 4 মাস পর হঠাৎ একদিন বাড়ি ফিরলাম। বাড়ির সামনে দাঁড়াতেই অদ্ভুত লাগছিল, সব কিছু একই আছে, তবুও কেমন যেন বদলে গেছে। আমি ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। ঠিক তখনই ডাইনিংয়ের দিকে চোখ পড়ল, আর আমি থেমে গেলাম। তিথি সামনে দাঁড়িয়ে আছে, হালকা গোলাপি রঙের একটা ড্রেস পরা, চুলগুলো খোলা। আমাকে দেখে মেয়েটা একদম স্থির হয়ে গেল। আমিও কয়েক সেকেন্ড কিছু বলতে পারলাম না, তারপর ধীরে বললাম, তুই? তিথি ঠোঁটে ছোট্ট হাসি এনে বলল, কেমন আছো? ভালো। তুই এখানে কি করছিস? শ্বশুর বাড়ি থেকে বেড়াতে আসছি। কথাটা শুনে বুকের ভেতরটা হঠাৎ কেমন ফাঁকা হয়ে গেল। আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম, তারপর শুধু বললাম, ও। আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে ঢুকে দরজা বন্ধ করতেই বুকের ভেতর অদ্ভুত চাপ লাগতে শুরু করলো। 4 মাস ধরে যেটা এড়িয়ে চলেছিলাম, আজ সেটাই সত্যি হয়ে সামনে দাঁড়িয়ে আছে। তিথির বিয়ে হয়ে গেছে, মেয়েটা এখন অন্য কারো। আমি বিছানায় বসে মাথা নিচু করে রইলাম। ঠিক তখনই দরজায় নক পড়ল। আমি বিরক্ত গলায় বললাম, কে? বাড়ি থেকে চাচির গলা এলো। দরজাটা খোল। আমি দরজা খুলতেই চাচি ভেতরে ঢুকলেন, আমার দিকে তাকিয়ে বললেন, কোথায় ছিলি তুই এতদিন? আমি হালকা হেসে বললাম, একটা কাজে। চাচি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর হঠাৎ বললেন, তোর জন্য একটা মানুষ 4 মাস ধরে কাঁদছে, সেটা জানিস? আমি চুপ করে রইলাম। চাচি আবার বললেন, তিথির বিয়ে হয়নি নিলয়। আমি হঠাৎ মাথা তুলে তাকালাম। কি? হ্যাঁ, ও তোকে মিথ্যা বলেছে। আসলে বিয়ের কথাবার্তা প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছিল। তারপর হঠাৎ একদিন তুই চলে গেলি কাউকে কিছু না বলে। তিথি অপেক্ষা করে তুই আসবি বলে, কিন্তু তুই আসিস না। তারপর একটা সময় ও মানা করে দেয় বিয়ের জন্য। জিজ্ঞেস করলে বলে ছেলে নাকি ওর পছন্দ হয়নি। এইসব নিয়ে তোর বাবা চাচা অনেক রাগারাগি করেন, কিন্তু তাও তিথি মানাই করে। তারপর বাধ্য হয়ে তোর চাচা ছেলেপক্ষকে মানা করে দেন। চাচির কথা শুনে আমি একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর কেমন ঝাপসা লাগছে। আমি ধীরে ধীরে বললাম, মানে তিথির বিয়ে হয়নি? না, মেয়েটা তোকে ছাড়া কিছুই বোঝে না। আর তুই এমনভাবে হঠাৎ উধাও হয়ে গেলি যে ও একদম ভেঙে পড়ে। আমি চুপ করে রইলাম, কারণ এই মুহূর্তে আমার নিজের ওপরই রাগ হচ্ছে। চাচি আবার বললেন,
তুই চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন তিথি সারাদিন ফোন হাতে বসে থাকতো। ভাবতো তুই হয়তো ফোন দিবি। তারপর যখন বুঝলো সত্যিই তুই যোগাযোগ করবি না, তখন মেয়েটা একদম চুপ হয়ে গেল। আগে সারাদিন তোর রুমে পড়ে থাকতো, তোর সাথে ঝগড়া করতো, আর তুই যাওয়ার পর তোর রুমের সামনে দিয়েও যেত না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। চাচি উঠে দরজার দিকে যেতে যেতে বললেন, নিচে তিথি আছে, যদি কিছু বলার থাকে আজকেই বলিস, কারণ সব মানুষ দ্বিতীয়বার সুযোগ পায় না। বলেই চাচি বের হয়ে গেলেন। রুমটা হঠাৎ কেমন ভারী লাগতে শুরু করলো। আমি ধীরে ধীরে বিছানায় বসে পড়লাম। 4 মাস, 4টা পুরো মাস আমি শুধু একটা ভয় নিয়ে পালিয়ে বেরিয়েছি। আর সেই সময়টাতে তিথি আমার জন্য অপেক্ষা করেছে। আমি দুহাতে মুখ ঢেকে নিঃশ্বাস ফেললাম। নিজেকে এখন পৃথিবীর সবচেয়ে বড় বোকা মনে হচ্ছে। অনেকক্ষণ পর ধীরে ধীরে নিচে নামলাম। ড্রয়িং রুম ফাঁকা, ডাইনিং ফাঁকা, চারপাশে অদ্ভুত নীরবতা। ঠিক তখনই ছাদের দিক থেকে হালকা শব্দ ভেসে এলো। আমি বুঝলাম তিথি ওপরে আছে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ছাদে উঠলাম। ছাদে উঠতেই দেখি তিথি রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে পেছন ফিরে। হালকা বাতাসে চুলগুলো উড়ছে। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর আস্তে করে ডাকলাম, তিথি। মেয়েটা ধীরে ধীরে ঘুরে তাকালো। চোখ দুটো লাল, মনে হচ্ছে কেঁদেছে। আমার বুকটা কেমন চেপে উঠল। তিথি জোর করে হালকা হাসল। কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? তুই মিথ্যা বললি কেন? কোনটা? শ্বশুরবাড়ির কথা। তিথি চোখ নামিয়ে ফেলল। আমি ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কেন বললি তোর বিয়ে হয়ে গেছে? তিথি কিছু বলল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। আমি আবার বললাম, উত্তর দে তিথি। কারণ আমি দেখতে চেয়েছিলাম তোমার খারাপ লাগে কিনা। আমি থেমে গেলাম। তিথি হালকা কাপা গলায় বলল, কিন্তু তুমি তো কিছুই বললে না, শুধু ও বলে চলে গেলে। কারণ তখন মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে। তিথি এবার সরাসরি আমার চোখের দিকে তাকালো। আর আমার মনে হচ্ছিল তুমি একটুও কষ্ট পাওনি। তুই জানিস 4 মাস আমি কেন বাড়িতে ফিরিনি? তিথি মাথা নাড়ল। আমি হালকা হেসে বললাম, কারণ ভয় পেয়েছিলাম। ভয়? ফিরে এসে যদি দেখি তুই সত্যি অন্য কারো হয়ে গেছিস, তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। কথাটা শুনে তিথির চোখ ভিজে উঠল। মেয়েটা দ্রুত অন্যদিকে তাকালো। আমি ধীরে ধীরে বললাম, তুই যখন বলতিস আমি বিয়ে করলে তোকে সময় দিব না, তখন বুঝি নাই কেন কথাগুলো আমার এত খারাপ লাগতো। কিন্তু তুই চলে যাওয়ার ভয়টা যখন সত্যি মনে হলো, তখন বুঝছি। কি বুঝছো? আমি তোকে ছাড়া ভালো থাকতে পারি না। কথাটা শুনে তিথির চোখ থেকে টুপ করে পানি পড়ে গেল। মেয়েটার সাথে সাথে মুখ ঘুরিয়ে ফেলল। আমি হালকা হেসে বললাম, এই পাগলি, কাঁদছিস কেন? 4 মাসে কোথায় ছিলে তুমি? আমি চুপ। তিথি এবার সত্যি রেগে গেল। একটা ফোন পর্যন্ত দাওনি। আমি প্রতিদিন অপেক্ষা করছি, প্রতিদিন। আমি আস্তে করে বললাম, সরি। না, সরি বললেই হবে না। আমি তোমার সাথে অনেক রাগ করে আছি। আচ্ছা, যা শাস্তি দিবি মাথা পেতে নিব। সত্যি? পরের মুহূর্তেই মেয়েটা রাগী মুখে আমার হাতে কয়েকটা চাপড় মারল। এটা 4 মাসের জন্য? আরেকটা চাপড়। এটা ফোন বন্ধ রাখার জন্য। আরেকটা। আর এটা আমাকে কাঁদানোর জন্য। আমি হাসতে হাসতেই ওর হাত ধরে ফেললাম। তিথি থেমে গেল। আমিও ধীরে ধীরে ওর হাতটা শক্ত করে ধরলাম। তারপর খুব আস্তে বললাম, আর কখনো কোথাও যাব না তোকে ছাড়া। প্রমিস? আমি হালকা হেসে ওর কপালে আলতো টোকা দিলাম। প্রমিস। তিথি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই জড়িয়ে ধরল আমাকে। এত হঠাৎ যে আমি কয়েক মুহূর্ত নড়তেই পারলাম না। শুধু অনুভব করলাম মেয়েটা কাঁপছে, খুব আস্তে কাঁদছে। আর কখনো এভাবে হারিয়ে যেও না প্লিজ। আমি ধীরে ধীরে ওকে আরও কাছে টেনে নিলাম। যাব না, কোথাও না।
ছাদের ওপরে তখন হালকা বাতাস বইছে, চারপাশ নিঃশব্দ, শুধু তিথির চাপা কান্নার শব্দ আর আমার বুকের ভেতরে অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল অনেকদিন পর নিজের জায়গায় ফিরে এসেছি। তারপর থেকে সবকিছু বদলে যেতে শুরু করলো। আগের মতোই তিথি আবার সারাদিন আমার পেছনে ঘুরে রুমে আসে, ঝগড়া করে, ফোন নিয়ে টানাটানি করে, কিন্তু এখন সবকিছুর মধ্যেই অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আমরা কেউ মুখে কিছু বলি না, তবুও দুজনেই বুঝি। একদিন দুপুরে আমি রুমে বসে কাজ করছি, হঠাৎ তিথি দরজা ঠেলে ঢুকে বলল, নিলয় ভাইয়া, হুম। একটা কথা বলবো? আমি ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বললাম, তুই তো দিনে ৩০০ কথা বলিস, আবার অনুমতি নিচ্ছিস কেন? তিথি ঠোঁট ফুলিয়ে বলল, আচ্ছা থাক, বলবো না। আমি এবার হেসে তাকালাম। আচ্ছা বল। তিথি কয়েক সেকেন্ড চুপ করে থেকে ধীরে বলল, যদি আমি সত্যি অন্য কারো হয়ে যেতাম তাহলে তুমি কি করতে? আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে ওর সামনে দাঁড়ালাম। জানি না কি করতাম, শুধু এটুকু জানি ভালো থাকতে পারতাম না। তিথির চোখ দুটো হালকা ভিজে উঠল। আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, তুই একটা জিনিস খুব খারাপ করেছিস। কি? আমাকে নিজের অভ্যাস বানিয়ে ফেলছিস। তিথি এবার ছোট্ট করে হাসল। তারপর এক রাতে চাচা হঠাৎ আমাকে ডাকলেন। ড্রয়িং রুমে গিয়ে দেখি সবাই বসে আছে, তিথিও মাথা নিচু করে। চাচা গম্ভীর গলায় বললেন, একটা কথা ছিল নিলয়। হ্যাঁ বলুন। তিথির জন্য বাইরে অনেক প্রস্তাব আসছে, কিন্তু মেয়েটা রাজি হচ্ছে না। কারণটা কি সেটা আমরা সবাই বুঝি। আমার বুক ধক করে উঠল। চাচি হালকা হেসে বললেন, এখন তুই বল, তোর কি মত? আমি অবাক হয়ে একবার তিথির দিকে তাকালাম। মেয়েটা লজ্জায় একদম মাথা নিচু করে আছে। আমি ধীরে বললাম, যদি তিথির আপত্তি না থাকে তাহলে আমারও নেই। কথাটা শেষ হতেই তিথি হঠাৎ মাথা তুলে তাকালো, চোখে এমন এক আলো যেটা ভাষায় বোঝানো যায় না। চাচি হেসে ফেললেন। তাহলে আর দেরি কিসের? বাড়িটা আবার উৎসবে ভরে উঠল। আলো, সাজসজ্জা, আত্মীয় স্বজনের ভিড়, সবকিছু মিলিয়ে চারপাশ একদম বদলে গেল। আর এই পুরো সময়টাই তিথি একদম অন্যরকম হয়ে গেছে। আগের মতোই ঝগড়া করে, কিন্তু এখন মাঝে মধ্যে লজ্জাও পাই। গায়ে হলুদের রাতে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ তিথি পাশে এসে দাঁড়ালো। হলুদের হলুদ শাড়িতে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। কি দেখছো? একটা ঝামেলাকে। কি? আমি ঝামেলা? তবে এই ঝামেলা ছাড়া এখন আর কিছু ভালো লাগে না। তিথি লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে ফেলল। অবশেষে বিয়ের দিন চলে আসে। কবুল বলার সময় কেন জানি বুকের ভিতর কেঁপে উঠছিল। তিথির দিকে তাকাতেই দেখি মেয়েটা চুপচাপ আমার দিকেই তাকিয়ে আছে। আর সেই মুহূর্তে শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, এই মেয়েটা এখন সত্যিই আমার। রাত অনেক হয়ে গেছে, সব আনুষ্ঠানিকতা শেষ করে অবশেষে রুমে ঢুকলাম। দরজা বন্ধ করতেই বুকের ভেতর কেমন অদ্ভুত অনুভূতি হলো। তিথি বিছানার একপাশে চুপচাপ বসে আছে, লাল শাড়ি, মাথা নিচু, হাতে চুড়ি। এতদিনের সেই দুষ্টু মেয়েটা আজ অসম্ভব শান্ত। আমি ধীরে ধীরে গিয়ে ওর সামনে বসে বললাম, কি ব্যাপার, এখন এত চুপ কেন? এমনি। এমনি নাকি লজ্জায়? তিথি এবার মাথা তুলে তাকালো, চোখে লাজুক হাসি। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। তিথি ঠোঁট কামড়ে হালকা হাসল। আমি ধীরে ধীরে ওর হাতটা নিজের হাতে নিলাম। ঠান্ডা হয়ে আছে। একটা কথা বলবো? হুম। আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি সত্যিই আমার হয়ে গেছো। আমিও না। মনে হচ্ছে একটু পর তুই আবার বলবি, নিলয় ভাইয়া টাকা দাও, আইসক্রিম খাবো। তিথি এবার হেসে মাথা নিচু করে ফেলল। রুমের নরম আলোয় মেয়েটাকে অসম্ভব আপন লাগছিল। আমি ধীরে ধীরে ওর কপালের সামনে নেমে আসা চুলগুলো সরিয়ে দিলাম। তিথির নিঃশ্বাস কেঁপে উঠল। বাইরে তখন রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, আর আমি শুধু অনুভব করছিলাম এতদিনের ঝগড়া, অভিমান, অপেক্ষা শেষে আমার সবচেয়ে আদুরের শান্তিটা অবশেষে আমার বুকের মাঝেই এসে থেমেছে। এত দূর বসে আছিস কেন?
আমি তো ঠিক জায়গায় বসেছি, তুমি নিজেই তো দূরে। তাই নাকি? তা কাছে আসবো? তিথি কিছু বলল না, লজ্জায় মাথা নুইয়ে দিল। আমি ধীরে ধীরে ওর কাছে গেলাম, তারপর হ্যাঁচকা টান দিয়ে ওকে আমার বুকে নিয়ে আসলাম। দেখলাম ওর ঠোঁটজোড়া কাঁপছে, তাই আর কোনো কথা না বলে সোজা ওর ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিলাম। তিথির সাথে সাথে আমার পাঞ্জাবির কলার আঁকড়ে ধরল, যেন এতদিনের সব অভিমান, অপেক্ষা আর ভালোবাসা ওই এক মুহূর্তে এসে থেমেছে। আমি ধীরে ধীরে ওর কপালে হাত রাখলাম। মেয়েটার নিঃশ্বাস কাঁপছে, বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আমিও শুনতে পাচ্ছি। কিছুক্ষণ পর আমি ধীরে সরে আসতেই তিথি লজ্জায় মুখ নামিয়ে ফেলল, গাল দুটো লাল হয়ে গেছে। আমি মুচকি হেসে বললাম, এইটা কি সেই তিথি যে সারাদিন ঝগড়া করে আর এখন কথা বলতেও লজ্জা পাচ্ছে? তিথি ঠোঁট ফুলিয়ে বলল, সবসময় একরকম থাকা যায় নাকি? আমার তো মনে হয় তুই ইচ্ছা করে আমাকে পাগল বানাস। তুমি তো আগেই পাগল ছিলে। কার জন্য? তিথি কয়েক সেকেন্ড চুপ করে থেকে খুব আস্তে বলল, আমার জন্য। কথাটা শুনে বুকের ভেতরটা নরম হয়ে গেল। আমি ধীরে ধীরে ওর মুখটা দুহাতে ধরে কপালে একটা গভীর চুমু খেলাম। তিথি চোখ বন্ধ করে আমার শার্ট শক্ত করে ধরে রইল। বাইরে তখন গভীর রাত, জানালার পর্দা হালকা বাতাসে উঠছে। রুমের নরম আলোয় তিথিকে অসম্ভব সুন্দর লাগছিল, যেন এতদিনের সব অপেক্ষা আজ এসে পূর্ণ হয়েছে। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।